একটা পিসিএস মেয়েকে কিভাবে সকালে রুটি খাইতে দেয়, কেমনে টক দই খাইতে দেয়, কেমনে ওটস খাইতে দেয়, কেমনে একটু পর পর খাইতে দেয়, পাগল নাকি? এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডায়াবেটিস হয় কিভাবে? যারা পুরুষ বিদ্বেষী নারী একদল আছে, হ্যাঁ, ওদের কেমন জানি দেখতে থার্ড লিঙ্গের মতো চেহারা সব। এখন ইনসুলিন বাড়লেই পিসিএস হবে। মুখে মিষ্টি মিষ্টি হাসি নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ আলহামদুলিল্লাহ মানে হলো খুশি, আল্লাহর উপরে খুশি যে আল্লাহ কত কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? যুবক যুবতী যারা মা হতে চায়, বাবা হতে চায়, আগেই তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করবে, তারপর গর্ভ যদি বাচ্চা নেয় বা গর্ভবতী হয়, প্রেগনেন্ট হয়, তাহলে এই কোনো দিন তার ওখানে ডায়াবেটিস ডেভেলপ করতে পারে না। তাহলে একটা লোক তার কোষ যদি খালি থাকে, পরিচ্ছন্ন থাকে, কোষে যদি প্রদাহ না থাকে, টক্সিসিটি না থাকে, তাহলে তার পিসিওএস হতে পারে না। পিসিওএস এর জন্য 100% তার এক্সারসাইজ লাগবে। এবং অবশ্যই মেয়েরা, তোমাদেরকে বলছি, দেখো মায়েরা, হ্যাঁ, তোমরা স্ট্রেংথ ট্রেনিং করতে হবে, মাস্ট। পিসিওএস এর জন্য মাসেল ব্যবহার করতেই হবে। ইনসুলিন যদি বেশি থাকে, হ্যাঁ, তাইলে পিসিওএস হবে, মনে থাকবে। এলএইচ এফএসএইচ রেশিও, হ্যাঁ, এটা বেড়ে গেলে 2, মানে যদি 2 এর বেশি হয় আর নিচে যদি 1 থাকে, তাইলে পিসিওএস হবে। টেস্টোস্টেরন কমলে সমস্যা, বুঝতে পারছেন? পুরুষদের আর মহিলাদের বিপরীত ঘটনা ঘটে। একই ইনসুলিন রেজিস্ট্যান্স পুরুষকে টেস্টোস্টেরন কমায়, আর একই ইনসুলিন রেজিস্ট্যান্স মেয়েদের টেস্টোস্টেরন বাড়ায়। তো টোটাল টেস্টোস্টেরন আপনাদের যদি বেশি বেড়ে যায়, তাহলে পিসিওএস চেঞ্জ। আর টিজিএইচডিএল রেশিও আমরা বলি 2 এর নিচে থাকতে হবে, সেটা ঠিক আছে। তবে মেইন গুরুত্বটা আসলে এইখানে, এক হলো ইনসুলিন, আর হচ্ছে এলএইচ এফএসএইচ রেশিও, এসএইচবিজি, এবং টোটাল টেস্টোস্টেরনও অনেক সময় নর্মাল আসে, সবসময় টেস্টোস্টেরন বেশি আসে না, কিন্তু না আসলেও তার পিসিওএস পাওয়া যায়। এখন ইনসুলিন বাড়লেই পিসিওএস হবে, তাহলে এর ইনসুলিন পরীক্ষা করতেই হবে। তাহলে অবশ্যই প্রতিটা পিসিওএস যাদের ইনসুলিন মাস্ট, হোমায়ার মাস্ট করাতেই হবে। এবং যখন দেখবেন ইনসুলিন 3-4, যখন দেখবেন হোমায়ার 1, ব্যাস এ সুস্থ। এখন এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডায়াবেটিস হয় কিভাবে? এই যে কোষে জায়গা নেই, এখন একটা সময় ইনসুলিন বেশি থাকার পরও রক্তের চিনি বাড়তেই থাকে, তখন টাইপ 2 ডায়াবেটিস। বুঝতে পারছেন না? তাহলে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা কি? কোষ খালি করা, মানে কি? ফ্যাট বার্ন করা। ওই যেই খাবার খেলে চিনি বাড়ে ওগুলো খাওয়া যাবে না, প্রসেসড আল্ট্রা প্রসেস ফুড খাওয়া যাবে না। তারপর রোজা রাখবে, ব্যায়াম করবে, ঘুমাবে, ওই যা যা বলছি এগুলোই। তার মানে এগুলো করলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে, আর পিসিওএসও ভালো হয়ে যাবে, ফ্যাটি লিভারও ভালো হয়ে যাবে, মানসিক অশান্তিও দূর হইয়া যাবে, ইবলিসও চান্স পাবে না। বুঝেন নাই কথা? তার মানে জান্নাতও হয়ে যাবে ইনশাল্লাহ। মানে শুধু সুস্থতা না, আসলে আপনাকে জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করতে হবে, তার জন্য সুস্থ থাকতে হবে, বুঝছেন? এইভাবে চিন্তা করতে হবে সবসময়। ওইখান থেকে শুরু করবেন যে আপনি জান্নাতে যাবেন, এখন কি করতে হবে, মানে আপনার ঠিকানা আসল কোনটা, ওইখান থেকে শুরু করে এখানে আসতে হবে। আবার যে ওখানে যাইতে হলে এবার কি কি করানো, কারণ আপনার টার্গেট তো একটাই, কারণ ওইখানে যাওয়াটাই হচ্ছে আসল সফলতা, আর বাকিগুলো হলো ভুয়া। কেন? কারণ আপনি পৃথিবীতে যাই হন, আপনার শান্তি হবে না কোনোদিন। ধরেন আমি এখন এমন কোনো ধরনের লোক নেই, ধরেন মন্ত্রী কন, মিনিস্টার কন, তারপরে প্রেসিডেন্ট কন, যা ইচ্ছা তাই কন, বড় ব্যবসায়ী কন, হাজার হাজার কোটি টাকার মালিক, কত ধরনের লোকের সাথে পরিচয় মিশতেছি, তো তারা কেউই ভালো নেই। এই পৃথিবীতে কেউ ভালো নেই, যার যা আছে সেটাতে ভালো নেই, যার যা নাই তাতেও ভালো নেই। অর্থাৎ মানুষ অকৃতজ্ঞ, সে তার কোনো মানে কোনো শান্তি নেই, যত যাই হোক। এখন আপনি ভাবতেছেন আপনি অমুক হইলে শান্তি হইতো না, অমুক যারা হয়েছে তারা শান্তিতে নেই। আপনি ভাবতেছেন আপনি তমুক হইলে শান্তিতে পাইতেন, আপনি যারা তমুক হয়েছে তারা শান্তিতে নেই, বুঝলেন না? তো যার যা নাই সেটা নিয়ে সে চিন্তা করে, কি আছে সেটা নিয়ে ভাবে না। এই জন্য এদেরকে নাশকর বান্দা বলা হয়, অকৃতজ্ঞ বলা হয়, যে তার যে যা পাইছে সেটা নিয়ে সে আলহামদুলিল্লাহ বলে না। তা আমরা বলি আলহামদুলিল্লাহ, মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, মুখে মিষ্টি মিষ্টি হাসি নিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, কারণ আলহামদুলিল্লাহ মানে হলো খুশি, আল্লাহর উপরে খুশি যে আল্লাহ কত কিছু দিছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই মুখে মানে ওইটা হলে তো মনে হয় যে না না খুশি আলহামদুলিল্লাহ, এটা তো হবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মানে মনে হয় যে হেরে কেউ ফিরাইতে আসছে, অথবা মাজায় রশি বেঁধে নামাজে নিয়ে আসছে, এরকম না। মানে আপনি যে গ্র্যাটিটিউড, মানে আলহামদুলিল্লাহ আল্লাহ কত ভালো রাখছে, কত আল্লাহ আমাকে ব্লেসড করছে, কত আল্লাহ আমাকে অনেকের চেয়ে ভালো রাখছে, ইত্যাদি ইত্যাদি, মানে অলওয়েজ এই আলহামদুলিল্লাহ বলতে হবে। তো এই গ্র্যাটিটিউড অ্যাটিটিউড মানে হিলিং রিপেয়ারের জন্য দরকার। এটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, যেমন জো ডিসপেনজা, ওনার অনেক আছে যে ইউ আর দ্য প্ল্যাসিবো, মানে ওনারা গবেষণা করে বের করেছেন যে গ্র্যাটিটিউড অ্যাটিটিউড হচ্ছে রিপেয়ার, হিলিং, ইমিউন সিস্টেমকে ঠিক রাখে। আর আমাদের আল্লাহ তাআলা যেহেতু আমাদের বানাইছেন, তো তিনি আগেই আমাদের আলহামদুলিল্লাহ সূরা দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়তে কইছেন। আলহামদুলিল্লাহ পড়া ছাড়া নামাজই হবে না, এই কথা বলছেন কেন? আর হেরা এখন আমরা ওদেরটা নেব কেন? আমাদেরই তো আলহামদুলিল্লাহ আছে, তো ওদের কাছ থেকে আমার ওই রিসার্চ শিখতে হবে কেন? আমি যদি আলহামদুলিল্লাহ কইতে পারি, তাহলে আমার তো মনে প্রশান্তি, শান্তি আর আনন্দ, এর ভিতর তো রোগ তৈরি হইতে পারে না। তাহলে রোগ তৈরি হতে পারে কিসের মধ্যে? যেখানে অশান্তি, যেখানে মনে করেন যে কি নাই হতাশা, আর যেখানে মনে করেন ওই হুড়াহুড়ি, মানে পিস নাই আর কি, পেস আছে, খালি মানে ছুটতে আছে, বুঝেন নাই কথা? মানে কি যে ছুটতে আছে কেন, বুঝতে পারছেন? এর ভিতর রোগ থাকে। রোগ থাকে হলো হুড়াহুড়ির মধ্যে, যেখানে অশান্তি, আর যেখানে মানে চোখেরটা কুচকাতে বিরক্ত মনোভাব, সবসময় চিৎচিকটা উঠে ক্ষিপ্ত যায়। হ্যাঁ, এগুলো হলো রোগের কারখানা, বুঝেন নাই? আর প্রশান্ত, খুশি, আলহামদুলিল্লাহ, রিল্যাক্স, হ্যাঁ, এর ভিতরে রোগ থাকতে পারে না। প্রশান্তির ভিতরে রোগ থাকতে পারে না। কিভাবে রোগ থাকবে? রোগ তৈরি হবে কেমনে? কথা বুঝতে পারছেন? এই জন্যে যাদের সব কিছুর দিকে, অনেক দিকে সে ভালো, ইবলিস এসে কবে তোর এইগুলোর কারণে তোর অশান্তি, অর্থাৎ তুই এগুলো নিয়ে ভাববি, হ্যাঁ, এবার বেশি বেশি এইভাবে ঘুমাইতে পারে না, আর পূর্ণাঙ্গ ভালো হওয়া সম্ভব হয় না। আর এর যে এত কিছু ভালো আছে, এদিকে কোনো ওদিক দেখবি না, ওইটা দেখার দরকার নেই। হ্যাঁ, ওইটা তো ভালোই আছে। এইটাই মানুষের ব্যাপার। তাহলে মনের খুশি তৈরি করলেই, কেন তৈরি করবেন? যে আপনি তো জান্নাতে, এটা তো আপনার জন্য, এটা তো সাময়িক। মেয়েরা ভাববে জান্নাতে সে একটা সুন্দর মানে সাথী পাবে, পৃথিবীর এটা ঝামেলা হইলে অসুবিধা নাই, ওখানে ভালো কিছু সে পাবে। হ্যাঁ, আর পুরুষরা তো 70টা, মানে হ্যাঁ তো চিন্তা ভাবনাই আলাদা। হ্যাঁ, পৃথিবীতে একটারে সামলাইতে পারে না, ওখানে বলে 70টা, তো ওটা 70টা সামলানো না, 70টা মিলে আপনারে সামলাবে, আপনার চিন্তা করতে হবে না। হ্যাঁ, ওগুলো ঝামেলা করবে না। যাই হোক, তা এখন আপনি তো ওইখানে চিন্তা করবেন, পৃথিবীতে চিন্তা করতেছেন কেন? আপনার আসল ঠিকানা কোনটা? তা আপনি এইখানে বসে এগুলো তো সাময়িক, এগুলো চলে যাবে, দ্যাটস অল, ফিনিশ। ঠিক আছে, এইভাবে ভাবতে হবে। তা এখন আসেন, তো ইস্ট্রোজেন কমে গেলে কি হবে? অ্যান্ড্রোজেন বেড়ে গেলে তো পুরুষের মতো হবে, তার লোম হবে, বুকে লোম গজাবে, দাড়ি হবে, মোষ হবে, ব্রণ হবে, মাথায় টাক পড়বে। হ্যাঁ, তো এখন ইস্ট্রোজেন কমে গেলে, মেয়েদের মেয়েলি হরমোন কমে গেলে কি হবে? ওভুলেশন হবে না, মাসিক বন্ধ হয়ে যাবে। তারপরে কি হবে? ইনফার্টিলিটি, মানে বাচ্চাই হবে না, মানে মেয়ে আর মেয়ে থাকবে না। এছাড়াও তার পুরুষের স্পর্শ মেজাজ খারাপ হয়ে যাবে, ঘষা লাগলে তেলে বাগানে জ্বলে উঠবে, আর মানে সহ্য করতে পারবে না, পুরুষ সহ্য করতে পারবে না, তো পুরুষ বিদ্বেষী হয়ে উঠবে তারা। দেখবেন যারা পুরুষ বিদ্বেষী নারী একদল আছে, হ্যাঁ, ওদের কেমন জানি দেখতে থার্ড লিঙ্গের মতো চেহারা সব। আমার কথা বুঝতে পারছেন না? আপনি দেখেন, বুঝতে পারছেন? মানে ওদের চেহারাগুলোর ভিতরে দেখলে হঠাৎ করে আপনি বুঝবেন না যে বেড়া না পোলা। আমার কথা বুঝতে পারছেন? তো এদের চিকিৎসা করলে, আমাদের নিয়ম মানলে কিন্তু ঠিক নারী হয়ে যাবে, নারীদের মতো কোমল, মাতৃত্ব, স্নেহময়ী, মমতাময়ী হয়ে যাবে। এখন ওরা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, বুঝছেন? ওরা না মেয়ে আছে না পুরুষ আছে, মাঝামাঝি একটা অবস্থায় মেনে নিতে পারতেছে না আমি কোন দিকে যাব। এখন তার যে অধিকার কোনটা এটা বুঝতে পারতেছে না, ঝামেলার মধ্যে পড়ে গেছে। ওদের সব কটা এনে টেস্টোস্টেরন টেস্ট করা, দেখেন খুব হাই, বিলিভ মি।
ওদের পেটের ব্যাকটেরিয়া সে দেখবেন সব বাজে ব্যাকটেরিয়া ভর্তি পেটের মধ্যে। তো কয়দিন কফি এনামা টেনামা করলে কিন্তু ঠিক হয়ে যাইতো। এগুলোর আইনে গণ কফি এনামা করানো গেলে কিন্তু সব ভালো হয়ে যাইতো। এটা চিকিৎসা আছে আমার কাছে। হ্যাঁ, দেখবেন আনেন সব, দেখবেন আমার এখানে 15-20 দিন চিকিৎসা করলে দেখবেন সব ঠান্ডা হয়ে বাসায় চলে গেছে। কারণ আমাদেরকে মুসলমান হিসেবে আমরা এটা বিশ্বাস করি, আমাদের মেয়েরা ঘরে নিরাপদ। মসজিদে পুরুষরা যাবে, মেয়েদের জন্য ঘরই নিরাপদ। ঠিক আছে? আমার এখানে কোনো আমার মনে করেন মতামত এখানে অগ্রহণযোগ্য, আমার কোনো মতামত নেই। এটা আমি কোরআন হাদিসের আলোকে বলছি। যদি বলেন যে আমার কথাটা সত্য কিনা, আমি কয়টা হাদিস লাগবে, কয়টা কোরআনের আয়াত লাগবে, আমি দিতে পারবো। এখন কি দেওয়া লাগবে নাকি জানেন তো আপনারা? শিওর তো? আমরা মুসলমান হিসেবে আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এর ভিতর থাকতে হবে। আপনার পছন্দ হলেন আপনি নিজে পড়ে দেখেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। কি ঠিক আছে? ঠিক আছে। এখন ইনসুলিন আরও একটা কাজ করে, সেটা হচ্ছে এই যে এলএইচ সার্জ হয় আমাদের, মানে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন যেটা আছে, হাইপোথ্যালামাস আছে, এটাকে বলি এই হায়ার সেন্টার আমাদের হাইপোথ্যালামাস। সেখান থেকে এটাকে এই গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন এসে এলএইচ লিউটিনাইজিং হরমোন এইটাকে বাড়ায়, এবং ওভুলেশনের আগে এটা বেড়ে যায়। হ্যাঁ, কতক্ষণ আগে বাড়ায়? ধরেন আপনার 24 ঘন্টা, হ্যাঁ, ওভুলেশনের ধরেন 24 থেকে 36 ঘন্টা আগে এই এলএইচ সার্জ হয়, লিউটিনাইজিং হরমোন। এটা মেয়েদের হরমোন, আপনাদের না বুঝলেও চলবে, তবে এটা বোঝেন যে কিভাবে ওভুলেশনটা বন্ধ হয়। তো যারা একটু সায়েন্স বুঝে, হ্যাঁ, তো তাদের হয়তো এটা বুঝতে সুবিধা হবে। অনেকেই ভিডিওটা দেখবে, ওই যে গাইনিকোলজিস্টরা দেখবে। তো এই যে এলএইচ সার্জ যে হয়, এখানে দেখবেন যে ইনসুলিন বেশি থাকলে ওই যে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে ওইটাকে ডিসরাপ্ট করে, তার ফলে এলএইচ সার্জটা হতে পারে না, ওভুলেশন অ্যারেস্ট হয়ে যায়, ওভুলেশনটা কমপ্লিট হয় না। হ্যাঁ, তো ওভুলেশন না হলে মেয়ের কোনোদিন বাচ্চা হবে না, বুঝতে পারছেন? এবং পরবর্তীতে এগুলো ওই যে সিস্ট আকারে দেখা যায় আর কি। আমি চেষ্টা করতেছি সহজভাবে বুঝাইতে, জানি না আপনারা বুঝতে পারবেন কিনা। বুঝতেছেন? আচ্ছা, গুড। তাইলে এখানে চিকিৎসা হলো ইনসুলিন কমাতে হবে। কি কমাতে হবে? ইনসুলিন কমাতে হবে। তাহলে ইনসুলিন কমাতে হলে রোজা রাখতে হবে, ভালো ব্যায়াম করতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে, 6টা শ্বাসের ব্যায়াম আরও পারলে করবেন, কিন্তু বেসিক 6টা করে দরকারে আরও করেন, 60টা করেন, আমার আপত্তি নেই, কিন্তু আগে 6টা করলে হবে না রে, মোটামুটি এই 6টার মধ্যে সব আছে। তারপর হচ্ছে ঘাসে হাঁটা, গ্রাউন্ডিং, আর্থিং, তারপরে যে কফি আনেমা, গাট ক্লিনজিং, এই যে গাটের আসতেছি, এই যে গাট মাইক্রোবায়াম, যে ডিসবায়োসিস হয়, এর ফলে লিকি গাটস হয়। লিকি গাটস হলে আমাদের কি হয়? ইনফ্লামেশন হয়, প্রদাহ। সহজ করে বলি, ধরেন পেটের যে খাবারটা, এই খাবারটা লিক করে যদি রক্তে চলে আসে, তখন বডি কিরে এ কোত্থেকে আসলো, ধর এটার মার, মানে ইমিউন সিস্টেম, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যাকশন। ধরেন এখন যদি একটা ওই বিএসএফ বা ইন্ডিয়া থেকে একজন ঢুকে যায় ঠাস করে, হ্যাঁ, তা আমাদের বর্ডার গার্ড যারা আছে ওরা কেটে ছেড়ে দেবে? আগে দিত, এখন তো ছেড়ে দেবে না। কয়েকদিন আগে হলেই দিত, হ্যাঁ, তখন ইমিউন সিস্টেম ভালো ছিল না, এখন তো ঠিক আছে। এখন আমাদের ইমিউন সিস্টেম, মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের প্রতিরক্ষা বাহিনী এখন ঠিক আছে, বুঝছেন? এখন তো ছেড়ে দেবে না, বুঝেন না কথা? হ্যাঁ, এখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেই প্রতিরোধ ক্ষমতা দেখে কোথাও কোনো অনিয়ম দুর্নীতি চলতেছে কিনা। এখন আপনি যদি দুর্নীতি খাদ্য খান তো ইনফ্লামেশন, সয়াবিন তেল খাইলে প্রদাহ, আইসক্রিম খাইলে প্রদাহ, চা খাইলে প্রদাহ কমে, আর এর মধ্যে দুধ চিনি দিলে প্রদাহ বাড়ে। তো চায়ের প্রবলেম না, প্রবলেম কি? দুধ আর চিনি। বিসমিল্লাহ। পিঙ্ক সল্ট দেওয়া আছে, আদাও আছে, এই যে সাবাহে পাতাও খাওয়া যায়, গ্রিন টি, হ্যাঁ, চা পাতা খান, ভালো লাগবে। আর পুরো পাতাটা তো চিবাই খাইলে বেশি উপকার পাবেন, আর টাকাটাও সাশ্রয় হবে। কারণ এই টাকাগুলো যদি ফেলে দেন তা কেমন না, টাকা দিয়ে কিনছেন। হ্যাঁ, খাওয়া যায়, বুঝছেন?
এটার ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, বুঝতে পারছেন? অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি। এবং এইটা এই যে পাতাগুলো আছে না, এটারে বড়ি বানাইয়া ব্লেন্ড করে বড়ি বানায় এটারে ক্যান্সারের ওষুধ হিসেবে খাওয়ায়। এটা টিউমার গ্রোথ হইতে দেয় না, টিউমার গ্রোথ রিগ্রেশন করে। এগুলো গবেষণায় প্রমাণিত। আপনারা তো খালি ওষুধ খাওয়ার গবেষণা, হ্যাঁ, ওটা ছাড়াও অনেক গবেষণা আছে যে ওষুধ মুক্ত হওয়া যায়, কিন্তু ওগুলো তো আপনার যারা ওষুধ দেয় তারা তো ওগুলো আপনাকে শেখাবে না, বলবে না, বুঝতে পারছেন? যারা ওষুধ থেকে মুক্ত করবে হয়তো তারা বলবে, কিন্তু যারা ওষুধ যুক্ত করবে তারা তো এটা বলবে না আপনাকে। তারা তো ওষুধ দিলে সব কিছু ওষুধ দিতে হবে। এখন প্রতিটা ওষুধ প্রদাহ তৈরি করে। আর লিকি গাটস কেন হয়? লিকি গাটস হওয়ার জন্যে যারা প্রসেসড ফুড খায়, আল্ট্রা প্রসেসড ফুড খায়, যারা ফাইবার খায় না, তো গাটের ব্যাকটেরিয়া ফাইবার না পেলে খাবে কি? আপনার গাটের মিউসিন লেয়ার খেয়ে ফেলে, গাটে লিক হয়। তারপরে ফাইবার হজম করতে আপনার শরীরে কোনো এনজাইম নাই, ওই ভালো ব্যাকটেরিয়া আপনার ফাইবার হজম করে করে বিউটারেট তৈরি করে, বিউটারেট আপনার টাইট জাংশন তৈরি করে যেন লিক না হয়। আমরা ছোটোবেলায় ফুটবল খেলতাম যে সোরা লিক হইতো, মানে ফুটবলে পাম্প সরে যায় কিন্তু লিক খুঁজে পাওয়া যায় না, এটাকে কয় সোরা লিক। লিকি গার্ডস অনেকটা সোরা লিকের মতো, মানে কোনো পারফোরেশন না কিন্তু খুব সোরা লিক, সূক্ষ্ম লিক, যেটা আপনি ধরতে পারবেন না। আর পারফোরেশন হলে তো আপনি একেবারে হাসপাতালে পেট হয়ে যাবো স্টিলের মতো টাইট, বুঝতে পারছেন? তারপর কাইটা আপনার ওখান থেকে, আমরা এইসব পারফোরেশন সার্জারি করতাম না কাইটা, তারপর ওই যে ওই কাইটে কাইটে আবার জোড়া লাগায় সেলাই করে দিতাম, হ্যাঁ। তো পরে ওই সেলাই যতবারই করা হয়ে প্যাড ক্লোজ করে দিলে আবার ইনফেকশন হয়ে যাইত। তো এই জন্য আমরা কি করতাম, লাস্টে ওই প্যাড খুলেই রেখে দিতাম, পরে ইনফেকশন হইয়া ভালো হয়ে তারপর সেলাই করতাম, বুঝলেন নাই? যে জানে যে এতে ইনফেকশন হবে তার সাথে খোলাই থাক, বুঝছেন? আমরা সার্জারিতে চিটাগাং মেডিকেলে লাস্টে এই কাম করছি, যে প্রতিবার দেখি যে ওই ইনফেকশন হয়ই, ঠেকানো যায় না, তো তার সাথে খোলা থাক, তারপরে অ্যান্টিবায়োটিক দিয়ে ড্রেসিং কইরা ইনফেকশন কন্ট্রোল করিয়া তারপরে সেলাই করে ফাইনালি, বুঝছেন? এই কাজ করতে হয়েছে। মানে এই পেটের ভিতরে তো বুঝেন না থাকে কি, হাগু, এই হাগুর মধ্যে যতই আমরা বায়োডিন দিয়ে এই দিয়ে নর্মাল স্যালাইন দিয়ে যতই ওয়াশ করি না কেন, দেখা গেল ইনফেকশন হয়ই, দেখেছো ভাই? আর আমাদের এনভায়রনমেন্ট ভালো না তো, হাসপাতালে রুগীর সাথে যায় 14 জন, তারপরে বুঝছেন ওখানে মানে বিদেশি একটা হাসপাতাল যেখানে মনে করেন যে ওটি হইয়া পোস্ট অপারেটিভ, মানে এই ধরনের ওটি হইলে কাকপক্ষী পিঁপড়াও ঢুকতে পারবে না ওখানে, আর বাতাসগুলোও সেখানে বিশুদ্ধ হইয়া ঢুকে। আর আমাকেও তো ওপেন সিস্টেম, আর রুগীর লগে 15-20 জন না গেলে তো আমাকে আত্মীয়তার বন্ধন পূর্ণ হয় না। হাদিস ওখানে, হ্যাঁ, রুগী দেখতে যায় ওইখানে সব কামাই ফেলতেছে আর রুগীর বাড়ু। কারণ কেন ইনসুলিন ডাক্তাররা করায় না? কারণ এখানেই মূল চাবিকাঠি। ইনসুলিন যদি ঠিক থাকে আপনি পুরাই ঠিক। আপনার ডায়াবেটিস বাড়বে অনেক পরে, তারও 10-12 বছর আগে ইনসুলিন বাড়া শুরু হয়। এখন যদি ইনসুলিন আপনি ঠিক রাখতে পারেন, ডায়াবেটিস জীবনেও হইতে পারবে না, জীবনেও সম্ভব কোনো দিন হবে না, যদি এই ইনসুলিন লেভেল 4-এ রাখতে পারেন। ইনসুলিন কমে গেলে একটা ডায়াবেটিস হয়, সেটা নিয়ে আলোচনা করছি না, সেটা হলো টাইপ 1, তাদের ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে, সেটা নিয়ে আমাদের আলোচনা না। যেমন ওই যে এই বোনের হইতে পারে তার ইনসুলিন হয়তো তৈরি হয় না, যারা সিক না, ওজন বাড়ে না, হ্যাঁ, রোগা, খালি ওজন কম, তাদের ইনসুলিন কম থাকতে পারে। আর যাদের মোটা হয়, ওজন বেশি, তাদের অবশ্যই ইনসুলিন বেশি, অবশ্যই বেশি। ইনসুলিন বেশি ছাড়া ওজন বাড়াইতে পারবে না, মানে কোনো সন্দেহ নাই। এটা একেবারে সূর্য কোন দিকে ওঠে, এটা যেরকম সত্য এইটা এরকমই সত্য, যে মোটা তার ইনসুলিন বেশি আছে। পৃথিবী উল্টে গেলেও এটাই সত্য যে তার ইনসুলিন বেশি। কারণ যার ইনসুলিন কম ও কোনো দিন ওজন বাড়াইতে পারবে না, কোনো দিন না, খালি ওজন কমিয়ে যাবে। এই যে যারা বলে ক্যালোরি ইন ক্যালোরি আউট, হ্যাঁ, এরা এই তথ্যটা জানে না, খালি যে হরমোন কত ডেঞ্জারাস জিনিস আর ইনসুলিনের কি ক্ষমতা, তারা ইনসুলিন চিনে না। এই ইনসুলিন আপনাদেরকে চিনতেই হবে যদি সুস্থ থাকতে চান।
ইনসুলিন মাপতেই হবে এবং ইনসুলিন লেভেল 4-এ রাখতে হবে, 3-এ রাখতে হবে, 6-এর নিচে রাখতে হবে। এটা মাথায় রাখবেন, বুঝেছেন? হ্যাঁ, তাহলে কিভাবে রাখবেন বলেন? ভাত খেলে ইনসুলিন বাড়ে, খাবার খেলে ইনসুলিন বাড়ে, না খেয়ে থাকলে ইনসুলিন কমে, বারবার খেলে বারবার ইনসুলিন আসে, টেনশনে ইনসুলিন আসে, রাত জাগলে ইনসুলিন আসে, ব্যায়াম করলে ইনসুলিন কমে, রোজা রাখলে ইনসুলিন কমে, রুটি খাইলে ইনসুলিন, চিনি খাইলে ইনসুলিন অনেক বাড়ে, ফল খাইলে ইনসুলিন বাড়ে, দুধ খাইলে ইনসুলিন বাড়ে, পরোটা খাইলে, পাউরুটি খাইলে, কেলা খাইলে, খেজুর খাইলে গুড, টক দই খাইলে বাড়ে। জানে না টক দইয়ের মধ্যেও চিনি আছে, হ্যাঁ টক দইতেও চিনি আছে। টক দই খেতে পারবেন পরে, আগে ইনসুলিন কমায় তারপর, ইনসুলিন কমাইয়া তারপর আপনি আবার এগুলো খেতে পারবেন। আগে ইনসুলিন কমাইতে হবে, বুঝেছেন? যাদের ইনসুলিন বেশি তাদের ইনসুলিন কমাইতে হবে, এইটা খুব ক্লিয়ার করে বুঝেন। তাহলে আপনার ইনসুলিন কত সেটার উপরে নির্ভর করবে আপনার কি খাইতে দেওয়া হবে, খাওয়া নেওয়া, হ্যাঁ ডিপেন্ড করে। কারণ আমরা যদি আপনার ইনসুলিন কমাতে চাই তাহলে অবশ্যই আমাকে সাময়িকভাবে এই খাবারগুলো বাদ দিয়ে খাইতে হবে। এখন প্রসেসড ফুড ডাইরেক্টলি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় না, কিন্তু ইনডাইরেক্টলি বাড়ায়, প্রদাহ তৈরি করে, বুঝেন নাই? যেগুলো চিনিযুক্ত প্রসেসড ফুড সেটা বাড়ায়, কিন্তু সয়াবিন তেল তো চিনি না, তো সয়াবিন তেল খেলে তো চিনি বাড়ার কথা না, তাহলে কি বাড়ে? প্রদাহ বাড়ে, ইনফ্লামেশন। তাহলে আমরা বলেছি কি ইনসুলিন রেজিস্ট্যান্সের আর একটা রুট কজ হলো ইনফ্লামেশন, প্রদাহ, স্ট্রেস। এগুলো ভালো করে বুঝতে হবে, আপনার কর্মকাণ্ডগুলো বডিতে কি প্রতিক্রিয়া করছে সেটাও জানতে হবে, আপনার নার্ভাস সিস্টেম বডিতে কি প্রতিক্রিয়া করে সেটাও জানতে হবে, কেন আপনি অলস, কেন মন খারাপ, এটা একটা কেমিস্ট্রি আপনার শরীরে রিলিজ হচ্ছে সেটা বুঝতে হবে, যে আপনার শরীরে একটা কেমিস্ট্রি রিলিজ হচ্ছে, এই কেমিস্ট্রিটা চেঞ্জ করা যায়, চিন্তা করে চেঞ্জ করা ফেলানো যায়, বুঝতে পারছেন? চিন্তার মাধ্যমে সব কিছু পরিবর্তন করা যায়। আপনার চিন্তার পরিবর্তন করলে আপনার সব কিছু, আপনি চিন্তার পরিবর্তন করে জান্নাতি হবেন, আর চিন্তার দূষণে আপনি জাহান্নামী হবেন। চিন্তার মাধ্যমে সব কিছু পরিবর্তন করা সম্ভব। সব কিছু হচ্ছে আপনার মস্তিষ্কের কাছে। ইমোশনাল স্ট্রেস আমাদের কি করে? এই পিসিওএসকে আরও সর্বনাশ করে। কি? ওই কর্টিসল লেভেল বাড়ায়, ওই যে ইনসুলিন বাড়ায়, বুঝতে পারছেন? গাটের আরও ক্ষতি করে, তো যার ফলে আরও বেশি ক্ষতি করে। তো সলিউশন হচ্ছে এই যে আমাদেরকে ফলো করেন, আমাদের আপনার মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, হেলদি ইটিং এবং মাইন্ডফুল ইটিং। খালি খাবার খাদ্য না, খাবার ইবাদত, খাবারকে ইবাদত মনে করে, এবং এই খাবারটা প্রকৃত কিনা, আল্লাহর দেওয়া পবিত্র কিনা, হালালাং তৈবেন কিনা, এবং আপনার এই খাবারের পুষ্টিগুণ। আমার ভিডিও দেখুন, আমাদের বই পড়ুন, নিজে ইন্টারনেট সার্চ দেন, জেনে বুঝে খেতে হবে, আন্দাজে খাইলে চলবে না। গরু ছাগল না, আপনি মানুষ, হ্যাঁ মানুষ। অথচ দেখেন বনের পশু পাখি জানে তার খাবার কি, কতটুকু খাইতে হবে, আর আপনি আশরাফুল মাখলুকাত মানুষ, আপনি জানেন না আপনার খাবার কি, কি খাইতে হবে জানেন না বলে আজকে ভুল খাবার খাইতেছেন। ইবলিস আপনাকে ওই প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, এগুলো আপনাকে সুশোভিত করে রেখেছে, এগুলো আপনার জন্য মুখরোচক করে রেখেছে, এ খেয়ে খেয়ে আপনি আপনার সুস্থতাকে ধ্বংস করে দিলেন। তাইলে এই যে রেগুলার এক্সারসাইজ করা, সঠিক সময়ে ঘুমানো, হ্যাঁ, এবং রোজা বা অটোফেজি, এই হলো মূল চিকিৎসা সব রোগের। নট অনলি পিসিওএস, নট অনলি ডায়াবেটিস, এভরিথিং। শুধু তাই না, এটা জান্নাতে যাওয়ারও তরিকা, কেননা এটা আল্লাহর নির্দেশ যে আমি বারবার খাবো না, বেশি বেশি খাবো না। হ্যাঁ, তো হেলদি ইটিংয়ের সাথে আমার মাইন্ডফুল ইটিং লাগবে, ঠিক আছে, মনে থাকবে। তাহলে আমরা কিছু কিছু বলি, যেমন ধরেন কি কি খাবার ইনসুলিন বাড়ায়? ভাত, রুটি, ফল, দুধ, পাস্তা, মিষ্টি জাতীয় জিনিস, সুগারি ড্রিঙ্কস, হ্যাঁ, তো এগুলো সব কিছু আমরা আপাতত কিছুদিনের জন্য স্টপ রাখবো, ঠিক আছে। আর প্রসেসড ফুড তো খাবো না। তো খাবো কি? ওই যে সবজি, ডিম, সবজি, মাছ, সবজি, মাংস, বিভিন্ন রকমের, হ্যাঁ, আরও বিস্তারিত দেখবেন বইয়ে লেখা আছে, আমরা আপনাদেরকে দিব। তারপর যেমন হচ্ছে কি আছে, যেমন গুড কোয়ালিটি প্রোটিন, গুড কোয়ালিটি ফ্যাট,
হ্যাঁ, দেশি মুরগি, দেশি হাঁস, দেশি গরু, দেশি ছাগল, নদীর মাছ, পুকুরের মাছ, সমুদ্রের মাছ, প্রাকৃতিক যা আছে, ঠিক আছে, প্রোটিন এবং ফাইবার এবং ফ্যাট, এই তিনটা। আর সুগার, সুগার সুগার এর ভিতরে আছে, যেমন ডিমের মধ্যে চিনি আছে, বাদামে চিনি আছে, ডাবের পানিতে চিনি আছে, সব কিছুতে কিছু কিছু চিনি আছে। প্রোটিনও তার একটা অংশ চিনি হয়ে যায়। 65% প্রোটিন আসলে আলটিমেটলি সুগার হয়, বুঝতে পারছেন? প্রয়োজনে বডি ফ্যাট থেকে, গ্লাইকোজেন থেকে, প্রোটিন থেকে চিনি বানাইতে পারে। অতএব চিনি আলাদা খাওয়ার কোনো দরকার নেই, কারণ চিনি আপনার এমনিতে বেশি আছে, তার প্রমাণ কি ইনসুলিন বেশি আছে। তাহলে চিনি কখন খাবেন? যখন আপনার এই জিনিসগুলো ফিক্সড হবে, তারপর, ঠিক আছে? যেমন ধরেন একটা ডিমে থাকে কতটুক প্রোটিন, হ্যাঁ, 6 গ্রাম প্রোটিন। এক্স আর নট দ্য এনিমি, মানে হাই কোয়ালিটি প্রোটিন আছে, হেলদি ফ্যাটস আছে, ভাইটামিনস আছে। তাহলে অনেকে ডিমকে শত্রু ভাবে, কুসুমকে ভাবে হার্ট অ্যাটাকের কারণ। এইটা কেন শেখানো হয়েছে? যারা চায় আপনারা রুগী থাকেন, জীবনে ওষুধ মুক্ত না হইতে পারেন, তারা শিখাইছে। তো এরা যে কি শিখাইছে এটা আমাদের শেখার দরকার নেই, এই কারণে, কারণ ওরা আমাদের আলটিমেটলি ওষুধে নিয়ে যাবে, ওষুধ খাইতে খাইতে আরো রোগী হবে, ওষুধ বাড়বে, আমার অবস্থা খারাপ হবে। তো আমরা এটা থেকে মুক্তি চাই, এই জন্য আমাকে ডিম খেতে হবে। এবং ডিম মিনিমাম 2টা 4টা 6টা, মানে যে ভালো ব্যায়াম করবে সে 6টা খাবে, যে মোটামুটি করবে সে 4টা খাবে, আর যে করবে না হ্যার কিছুই খাইতে হবে না, না খেয়ে থাকবে। আপনি যে কটা খেতে পারেন ভাই, বাধ্যবাধকতা তো অবশ্যই আছে। জম্মের খাইলে তো মরবেন, 1 ভাগ খাইতে হবে, সেটা তো আছে, কিন্তু কথা হচ্ছে এটা তো বডি ল্যাঙ্গুয়েজ, বুঝলেন নাই? এমন খাবার যদি ধরেন আপনি ভালো খাবার জমে হলকম পর্যন্ত, তাহলে তো আপনার হাদিস এখানে খাটে না। পরিমিতি বোধ বজায় রাখতে হবে। আমরা হিসাব করে দিব, ধরেন প্রোটিন যদি আপনার ভালো জিম টিম করেন 1.5 গ্রাম পার কেজি দিব, কিন্তু এখন তো দিব না, এখন তো আপনার আরো কমাইতে হবে। আগে আপনি এগুলো শেষ করেন আগে, তারপর আর খাইতে আসবেন পরে। এখন আপনি 1টা 2টা ডিম খাবেন, একটু সবজি ডিম খাবেন, সবজি মাছ খাবেন, একটু অল্প অল্প খাবেন, কারণ আপনার তো বেশি। হ্যাঁ, পরে যখন আপনার শুকাইয়া কঙ্কাল হয়ে যাবেন হের মতো, তখন বলবো যে ও যদি 1.5 গ্রাম পার কেজি, মানে ডিম যদি 6টার কম খায়, শেষ। কারণ ওরা এখন মাসেল বানাইতে হবে, যেমন আপনার পিছে একজন আছে, হ্যার মাসেল বানাইতে হবে, হ্যাঁ ডিম কম খাইলে অসুবিধা। তা এখন আবার দেখেন হেলদি ফ্যাটসের ভিতর আমন্ড, ওয়ালনাট, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, ঘি, হ্যাঁ, এগুলো সব পরিমিত খাইতে হবে। জম্মের খাওয়া না। জম্মের খাওয়া খায় হলো কারা? হাবাইতেরা। তা আপনি হাবাইতা না। আমাদের সব কিছুর ভিতরে পরিমিতি বোধ বজায় রাখতে হবে, অল্প অল্প করে খাবো। একজন আছে বাদাম খাইতে খাইতে গ্যাস বাদাইয়া, অ্যালার্জি বাদাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।